ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব উইল কিমলিকা এবং ভিগু প্যারেকের বহু সংস্কৃতিবাদ সম্পর্কে। এই দুজন ব্যক্তি দুজন রাজনৈতিক চিন্তাবিদ, রাজনৈতিক দার্শনিক। তাদের বহু সংস্কৃতিবাদের যে বক্তব্য, সেই বক্তব্য আজকের ভিডিওতে আমি তুলনামূলকভাবে আলোচনা করব। তোমরা আমার চ্যানেলে যেসব ভিডিওগুলো দেখছো রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত এবং ইতিহাস সম্পর্কিত, যাদের বিভিন্ন বিষয়ে জানার ইচ্ছা তারা কমেন্টে জানাচ্ছ। আমি সেগুলোর যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছি, আরো চেষ্টা করব ধারাবাহিকভাবে। তোমাদের বিভিন্ন ক্লাসের বিভিন্ন বিষয় সম্পর্কিত আলোচনা আর দাবি কমেন্টে লিখে জানাবে। আমার মেনলি 11-12 এর পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, বিএ মেজর মাইনর ক্লাসের নতুন সিলেবাসের পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে এবং ইউপিএসসি, ডাব্লিউবিসিএস বিভিন্ন পরীক্ষার বিষয়ে যেসব টপিক নিয়ে আলোচনা করা প্রাসঙ্গিক, রেলিভেন্স, সেগুলো নিয়ে তোমরা কমেন্ট করবে। আমি তার উত্তর যত তাড়াতাড়ি সম্ভব দেব। আজকের ভিডিওর আলোচনা উইল কিমলিকা এবং ভিগু প্যারেক, এই দুজন বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ। হ্যাঁ, আরেকটু আলোচনা বলি। মার্ক্সবাদ পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক। তার মধ্যে সাবেকি মার্ক্সবাদ এবং আধুনিক যে নয়া মার্ক্সবাদ, এর মধ্যে মৌলিক পার্থক্য না থাকলেও বিভিন্ন বিষয়ে কিছু কিছু পার্থক্য আছে, তবে বেসিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে একই আছে এবং যুগের পরিবর্তনের সাথে সাথে একটা মতবাদের পরিবর্তন ঘটে। বিভিন্ন চিন্তাবিদ আধুনিক কালে তুলে ধরেছেন। আমি মার্ক্সবাদের উপর একাধিক ভিডিও আছে। মার্ক্সবাদের যে 6টি মূলনীতি দেখবে, যে ছোট ছোট ভিডিও আছে, এগুলো দেখবে। আর মার্ক্সবাদ সম্পর্কে আশা করি তোমাদের ক্লিয়ার ধারণা দিতে পারবো। এখন বিষয় হচ্ছে যে এটা পড়াশোনার ভিডিও, ছাত্রছাত্রীদের জীবন গড়ে তোলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। তবে তোমরা যেভাবে দেখছো, আমার পাশে আছো, আমি তাতে খুব খুশি। স্টুডেন্টদের ভালো হলে সেটাই আমার ভালো। আমি রিটায়ার্ড পারসন, এখন আমি চেষ্টা করব যে তোমাদের যদি উপকার হয় আমার ভিডিও শুনে, সেই চেষ্টাটা আমি শেষ জীবন পর্যন্ত করে যাব। দেখো, আজকের বিষয় হচ্ছে দুজন ব্যক্তির বিষয়, উইল কিমলিকা আর একজন হলো ভিগু প্যারেক। ভিগু প্যারেক বিখ্যাত চিন্তাবিদ এবং এদের আলোচনার বিষয় হলো একটু অন্য ধরনের। তোমরা পলিটিক্যাল সায়েন্সের পলিটিক্যাল কালচার নিয়ে তোমরা আলোচনা জানো, ধারণা আছে তোমাদের। পলিটিক্যাল কালচার হলো রাজনৈতিক ব্যবস্থার প্রতি, যে রাজনৈতিক ব্যবস্থা হোক, বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থা আছে, উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থা, ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা,
স্বৈরাচারী রাজনৈতিক ব্যবস্থা এবং সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থা, বিভিন্ন নামে রাজনৈতিক ব্যবস্থাগুলো আছে। সময়ের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন হয়, তাই কোনো দেশে কোনো একটা রাজনৈতিক ব্যবস্থা নির্দিষ্টভাবে থাকতে পারে না, পরিবর্তন আসে। সাপোজ আজকে আমেরিকাতে উদারনীতি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আছে, সেখানে এমন হতে পারে যে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে উঠতে পারে। এটা সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থা। সর্বহারার এক ন্যায়কত্ব, এটা হলো সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থা। সর্বহারা শ্রেণীর হাতে সব ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা যাবে। আবার সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থাতে একজন ব্যক্তির এক ন্যায়কত্ব প্রতিষ্ঠিত হয়, সেখানেও কিন্তু সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। আবার উদারনীতি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, যেখানে একাধিক রাজনৈতিক দল থাকবে, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা থাকবে, ব্যক্তির স্বাধীনতা থাকবে, অধিকার থাকবে, নিয়মতান্ত্রিক ও সাংবিধানিক উপায়ে সরকার গঠন এবং সরকার পরিবর্তন থাকবে, বিচার বিভাগের নিরপেক্ষতা থাকবে। তাহলে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, পরস্পর বিরোধী বৈশিষ্ট্য আছে। তো যাই হোক, প্রত্যেকটা রাজনৈতিক ব্যবস্থাতে রাজনৈতিক ব্যবস্থার প্রতি, সেই রাজনৈতিক ব্যবস্থার অন্তর্ভুক্ত জনগণের মধ্যে রাজনৈতিক ব্যবস্থার প্রতি বিশ্বাস গড়ে ওঠে, অর্থাৎ ফেথ গড়ে ওঠে, বিলিভ গড়ে ওঠে, ইমোশন অর্থাৎ আবেগ গড়ে ওঠে, অ্যাটিটিউড মানে মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে, ভ্যালুস গড়ে ওঠে, মূল্যবোধ গড়ে ওঠে। এগুলোর সমষ্টিকে বলা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি, পলিটিক্যাল কালচার। যে দেশের পলিটিক্যাল কালচার উন্নত হবে, সেই দেশের রাজনৈতিক ব্যবস্থা উন্নত হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। যে কোনো রাজনৈতিক ব্যবস্থাতেই, সে উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থাতে হতে পারে, ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থাতে হতে পারে, সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থাতে হতে পারে, স্বৈরাচারী রাজনৈতিক ব্যবস্থাতে হতে পারে। রাজনৈতিক ব্যবস্থার ধারক বাহক শাসক শ্রেণী, তারা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার পক্ষে বিশ্বাস, অনুভূতি, আবেগ, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ সৃষ্টি করবার চেষ্টা করে জনগণের মধ্যে, চেষ্টা করে। কিন্তু এই বিশ্বাস, এই অনুভূতি, এই আবেগ রাজনৈতিক ব্যবস্থার প্রতি অনুকূলে গড়ে উঠবেই এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই। রাজনৈতিক ব্যবস্থার বিপক্ষেও মূল্যবোধ গড়ে উঠতে পারে। রাজনৈতিক ব্যবস্থার ধারক বাহক পরিচালক সরকার, রাষ্ট্রের পরিচালক সরকার যদি অন্যায় অবিচার করে, তাহলে জনগণের মধ্যে সেই সেই ব্যবস্থার প্রতি ভালোবাসা, সেই ব্যবস্থার অনুকূলে মূল্যবোধ তৈরি হবে কি না, সেই রাজনৈতিক ব্যবস্থার বিপক্ষে মূল্যবোধ, অনুভূতি, আবেগ এগুলি গড়ে উঠবে কি, তাই তো? তাই বিপরীতে রাজনৈতিক ব্যবস্থাতে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠতে পারে। রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে বিভিন্ন উপাদান কাজ করে। রাজনৈতিক সংস্কৃতি গড়ার ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমে, পলিটিক্যাল কালচার গড়ে ওঠে পলিটিক্যাল সোশ্যালাইজেশনের মাধ্যমে। পলিটিক্যাল সোশ্যালাইজেশন কি? পলিটিক্যাল সোশ্যালাইজেশন হলো যে প্রক্রিয়ায় বা পদ্ধতিতে, রাজনৈতিক ব্যবস্থার প্রতি বিশ্বাস গড়ে উঠবে, মনোভাব গড়ে উঠবে, অনুভূতি গড়ে উঠবে, মূল্যবোধ গড়ে উঠবে, দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে
পলিটিক্যাল সোশ্যালাইজেশন। আর পলিটিক্যাল সোশ্যালাইজেশনে বিভিন্ন ফ্যাক্টরস বা উপাদান কাজ করে। পরিবার পলিটিক্যাল সোশ্যালাইজেশন করে। পরিবারের মধ্য থেকে ছোটবেলায় শিশুর মধ্যে বাবা মায়ের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, বাবা মায়ের রাজনৈতিক আবেগ, বিশ্বাস, মূল্যবোধ গড়ে ওঠে সন্তানের মধ্যে। স্কুল অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে গিয়েও রাজনৈতিক ব্যবস্থার প্রতি অনুকূল। তার কারণ শিক্ষা ব্যবস্থাতে যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমের বিষয়বস্তু রাজনৈতিক ব্যবস্থার প্রতি ছাত্রছাত্রীদের মধ্যে যাতে মূল্যবোধ গড়ে ওঠে, রাজনৈতিক ব্যবস্থার প্রতি ছাত্রছাত্রীদের মধ্যে যাতে বিশ্বাস গড়ে ওঠে, অনুভূতি গড়ে ওঠে, মৌলিক চেঞ্জ হোক রাজনৈতিক ব্যবস্থার, এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকে না। তার কারণ শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের নিয়ন্ত্রণ থাকে, শাসক শ্রেণীর নিয়ন্ত্রণ থাকে। মিডিয়া রাজনৈতিক ব্যবস্থার প্রতি প্রচার করে, যে রাজনৈতিক ব্যবস্থার বিপক্ষে প্রচার করবে না, সেই মিডিয়াই থাকবে, যে মিডিয়া সরকারের নিয়ন্ত্রণে থাকবে, যে মিডিয়া সরকারের বিপক্ষে অনুভূতি, আবেগ, রাজনৈতিক ব্যবস্থার প্রতি বিশ্বাস গড়ে উঠবে, এমন মিডিয়াকে স্বীকার করা হয়। ও ফ্যাসিবাদে মিডিয়া কাদের কন্ট্রোলে ছিল? ফ্যাসিস্ট পার্টি, মুসলিনীর নিয়ন্ত্রণে ছিল, একনায়ক ডিক্টেটরের হাতে ছিল। ও নাৎসিবাদের, হিটলারের হাতে মিডিয়া নিয়ন্ত্রণে ছিল, বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণে ছিল। পাবলিক ওপিনিয়ন নাজিবাদের বিরুদ্ধে গড়ে উঠুক, এটা মিডিয়া কাজ করতে পারবে না। বিচার বিভাগ নিরপেক্ষতা হারাবে, সম্পূর্ণভাবে ডিক্টেটরের হাতে বিচার বিভাগ থাকবে। উদারনীতি গণতন্ত্রে বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষতা প্রকৃতপক্ষে আছে কি? তত্ত্বগত। তার কারণ বিচারপতিরা সাক্ষী প্রমাণ না পেলে যথাযথভাবে বিচার করতে পারে না। মামলার সঠিক তথ্যের অভাবে অপরাধী ছাড় পেয়ে যায়, আবার অপরাধী প্রভাবশালীদের দ্বারা বিচারপতিরা প্রভাবিত হয়ে অপরাধ করেনি নিরপরাধ ব্যক্তিকে বিচারপতিরা শাস্তি দেয়। এ বিচার বিভাগ নিরপেক্ষ নয়। ইংল্যান্ডের একজন বিখ্যাত চিন্তাবিদ ইয়ার বল তার মডার্ন পলিটিক্স এন্ড গভর্নমেন্ট গ্রন্থে বলেছেন যে উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাতে বিচার বিভাগের যে স্বাধীনতা, নিরপেক্ষতার কথা বলা হয়, তা মূলত আধা অনেক কল্পনা ছাড়া আর কিছুই নয়। আর মার্ক্সবাদীরা তো বলেছেন বিচার বিভাগ নিরপেক্ষ নয়। তোমরা ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছ বিচার বিভাগ আমাদের ভারতবর্ষের মতো উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রে কতটা নিরপেক্ষ। নিরপেক্ষ নয়। ন্যায় বিচার পাইয়ে দিতে পারে না। দুর্নীতিকে সমর্থন করে বিচার বিভাগ, দুর্নীতিকে ন্যায় বলে প্রতিষ্ঠিত করে বিচার বিভাগ। তাহলে এখানে বিচার বিভাগের কোনো মেরুদণ্ড নেই। বিচার বিভাগের মেরুদণ্ড নির্ভরশীল শাসক শ্রেণীর ইচ্ছা অনিচ্ছার উপরে। আর এই শাসক শ্রেণী ধনীদের ইচ্ছা অনিচ্ছার দ্বারা পরিচালিত হন। ওই যে গণতন্ত্রে বলা হয় বাই দি পিপুল, ফর দি পিপুল, অফ দি পিপুল। যেখানে গণতন্ত্রে ধনবৈষম্য থাকবে, সেখানে কখনো জনগণের স্বার্থে বিশেষ করে তারা রাজনৈতিক অধিকার, ভোটাধিকার নাম দিয়ে ছিটে ফোটা একটা অধিকার দিয়ে শান্ত করে উত্তেজনা যাতে জনগণের মধ্যে, বিরোধী জনমত যাতে গড়ে না ওঠে, একটা কৌশল হিসাবে ভোটাধিকারকে প্রয়োগ করে। তাহলে একটা পলিটিক্যাল কালচার। যাই হোক, আমরা আজকের আমি ভিডিওতে চলে যাব আলোচনা করতে। এগুলো আমাদের জানা দরকার। উইল কিমলিকা দেখো, আমি বোর্ডে পয়েন্ট আউট করেছি 1962 সালে কানাডাতে জন্মগ্রহণ করেন। 1962 সালে কানাডাতে জন্মগ্রহণ করেন। তিনি একজন কানাডার রাজনৈতিক দার্শনিক, আধুনিক কালের দার্শনিক, আধুনিক
উদারনৈতিক বহু সংস্কৃতির দার্শনিক। দেখো, পলিটিক্যাল কালচার আমি বলেছি, সাংস্কৃতিক দিক মানুষের মানসিক দিকটাকে তুলে ধরে সংস্কৃতি, মানুষের মনের দিককে সুস্থ করে, মানসিক মেন্টাল হেলথ গড়ে তোলে, এটা হলো সাংস্কৃতিক দিক। পলিটিক্যাল বাহ্যিক পলিটিক্যাল যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা কিন্তু পলিটিক্যাল দিককে উল্লেখ করে, যদিও পলিটিক্যাল 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 কালচার আমরা দেখব যে পলিটিক্যাল সোশ্যোলজি আছে, রাজনৈতিক সমাজতত্ত্ব সেটা কিন্তু সামাজিক বিষয়, আর এই সামাজিক ঘটনাবলীর সঙ্গে সংস্কৃতি যুক্ত, সংস্কৃতি আবার রাজনীতির সঙ্গে যুক্ত। তখন যে কোনো সংস্কৃতি গড়ে ওঠে রাজনৈতিক ব্যবস্থার অন্তর্ভুক্ত। পৃথিবীতে আজকে যত মানুষ আছে, আমরা মানুষ আছি, সবাই কিন্তু কোনো না কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থার অন্তর্ভুক্ত। পৃথিবীতে যত সোসাইটি আছে, নাগরিক সমাজ আছে, সেই নাগরিক সমাজ কিন্তু রাজনৈতিক ব্যবস্থার অন্তর্ভুক্ত। তাই রাজনৈতিক ব্যবস্থাতে রাজনৈতিক যে সংস্কৃতি আর সাধারণ জেনারেল যে সংস্কৃতি, এই সংস্কৃতির মধ্যে মিল আছে। এই সংস্কৃতি, কালচারের সংস্কৃতি, বহু সংস্কৃতিবাদ, লিবারাল বহু সংস্কৃতিবাদের সব থেকে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক হলেন কে? তিনি হলেন উইল কিমলিকা, কানাডার বিখ্যাত চিন্তাবিদ, বিশ্ববিখ্যাত চিন্তাবিদ উইল কিমলিকা তিনি মাল্টি কালচার সিটিজেনশিপ, বিখ্যাত গ্রন্থ তার, মাল্টি কালচারাল সিটিজেনশিপ, 1995 সালে লেখা মাল্টি কালচারাল সিটিজেনশিপ, এই বইটা 1995 সালে লিখেছে। আর পলিটিক্স ইন দ্য ভার্নাকুলার, এই বইটাও লিখেছেন। এই দুটো বইয়ে উইল কিমলিকা বহু সংস্কৃতিবাদ সম্পর্কে আলোচনা করেছে। রাজনৈতিক ব্যবস্থাতে একটা সংস্কৃতি গড়ে ওঠে না, একটা রাজনৈতিক ব্যবস্থার বিশাল ভূখণ্ডে, বিশাল এলাকাতে বিভাজন আছে, এক একটা অঞ্চলে এক একটা সংস্কৃতি গড়ে ওঠে, এক একটা কালচার গড়ে ওঠে। আর এই কালচারগুলো কিন্তু আবার এই কালচারগুলো আলাদা আলাদা হতে পারে, বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষার, আঞ্চলিক ভাষা বহু, রীতিনীতি প্রথা আলাদা আলাদা, সবকিছু আলাদা আলাদা। এটা হলো গান বাজনা, রুচিবোধ, ভ্যালুজ আলাদা আলাদা। এটা হলো বহু সংস্কৃতিবাদ। এই বহু সংস্কৃতিবাদ কে আলোচনা করেছেন কিমলিকা এই বহু সংস্কৃতিবাদ ব্যাখ্যার ক্ষেত্রে উদারনীতিবাদকে অবলম্বন করেছেন। উদারনীতিবাদ, এটা দেখো, উদারনীতিবাদী যে চিন্তা, উদারনীতিবাদী যে তত্ত্ব, এটা পুঁজিবাদের সঙ্গে যুক্ত। সামন্ততান্ত্রিক ব্যবস্থাতে যে অর্থনৈতিক কাঠামো ছিল তা হলো কৃষিভিত্তিক অর্থনৈতিক কাঠামো। উৎপাদনের উপকরণের মেন বিষয় হলো, উপাদান হলো জমি আর কৃষকদের পরিশ্রম, আর জমির মালিকানা হলো সামন্ত প্রভু, আর রাজনৈতিক কাঠামো মোটামুটি ভাবে রাজতন্ত্র। সেই জায়গায়, কৃষিভিত্তিক অর্থনীতির জায়গায় শিল্পভিত্তিক অর্থনীতি গড়ে ওঠে, পুঁজিভিত্তিক অর্থনীতি গড়ে ওঠে, মুনাফাভিত্তিক অর্থনীতি গড়ে ওঠে,
এটাকে বলা হয় ক্যাপিটালিজম। ক্যাপিটাল, মূলধন হচ্ছে প্রধান। মূলধন বিনিয়োগ করে, শ্রমিক নিয়োগ করে, শিল্পায়নের যুগে প্রথমে লেবার ইন্টেন্সিভ মেথডে উৎপাদন হতো, প্রচুর প্রচুর শ্রমিক নিয়োগ করেছে পুঁজির মালিকেরা, উৎপাদন বাড়িয়েছে দৈত্যাকারে, জাইগান্টিক প্রোডাকশন, অ্যাবনর্মাল প্রফিট তারা অর্জন করেছে। সেই প্রফিটকে পুনরায় বিনিয়োগ করে উৎপাদন বৃদ্ধি করেছে, শিল্পায়ন ঘটিয়েছে। শিল্পায়ন ঘটাতে কিন্তু গরিব সাধারণ মানুষের উপকার হয়নি। গরিব সাধারণ মানুষ কাজ পেয়েছে, 19 ঘন্টা 20 ঘন্টা কাজ করে মালিকের অত্যাচার নিপীড়ন সহ্য করে কোনো মতে খেয়ে পড়ে বেঁচে থেকেছে। তারা লড়াই করেছে, ইতিহাস বলছে ইংল্যান্ডের ল্যাডাইট মুভমেন্ট হয়েছে। যাই হোক, তারা কিন্তু আজকে 8 ঘন্টার তাদের যে কাজ করার সময় সেটাকে প্রতিষ্ঠিত করেছে। বহু রক্ত, বহু সংগ্রাম। আমাদের মনে করতে হবে সেই 1886 সালের আমেরিকার শিকাগো শহরের শ্রমিকদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি পক্ষ থেকে গুলি চালানো হয়েছিল মালিকের পক্ষে। বহু মানুষ, বহু শ্রমজীবী মানুষ শহীদ হয়েছে 1 মে। সেই 1 মেটাকে 1886 সাল থেকে প্রতি বছর 1 মে দিবস পালিত হয়, আন্তর্জাতিক শ্রমিক দিবস। যাই হোক, সংস্কৃতিকে গড়ে তোলার কথা বলছেন উদারনীতিবাদী রাজনৈতিক ব্যবস্থা, তাহলে লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম। সেই লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমের পক্ষ অবলম্বন করে উইল কিমলিকা তার বহু সংস্কৃতিবাদ সম্পর্কে আলোচনা করেছেন। আর বহু সংস্কৃতিবাদ আলোচনার ক্ষেত্রে 2টি গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থের নাম মাল্টিকালচারাল সিটিজেনশিপ, 1995 সালে লেখা, পলিটিক্স ইন দ্য ভার্নাকুলার, এই গ্রন্থেও তিনি লিখেছেন। এবার অন্যদিকে আরেকজন ব্যক্তি আজকে আমি কম্পেয়ার করে আলোচনা করব বলেছি, তুলনামূলক আলোচনা করব। অন্যদিকে ভিখু প্যারেক। ভিখু প্যারেক ভারতীয় বংশোদ্ভূত। আসলে তার বংশগত ভাবে আবির্ভাব হচ্ছে ভারতীয়, কিন্তু সে ব্রিটিশ, ইংল্যান্ডে মানুষ হয়েছে। তাই তাকে আমরা ব্রিটিশ রাজনৈতিক দার্শনিক বলছি। ব্রিটিশ রাজনৈতিক দার্শনিক মানে হচ্ছে গ্রেট ব্রিটেন, ইংরেজিতে শর্ট ফর্ম ইউকে, তোমরা জানো, ইউনাইটেড কিংডম। ইউকে বলার অর্থ হলো, বাংলা বইগুলোতে দেখবে যুক্তরাজ্য। যুক্তরাজ্য মানে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র নয়। ইউকে হচ্ছে, ম্যাপ দেখে নিবে, উপরে স্কটল্যান্ড, তার নিচে ইংল্যান্ড, বাঁদিকে আয়ারল্যান্ড। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ড মিলে হলো ব্রিটেন। আর এই 3 যুক্ত ভূখণ্ডকে ইউকে বলা হচ্ছে, ইউনাইটেড কিংডম, যুক্ত হয়ে একটা স্টেট। ওকে, আচ্ছা। যেমন ভারতবর্ষের সংবিধানের প্রথম অধ্যায়ে, প্রথম শিডিউলে, 12টা শিডিউল আছে তোমরা জানো, প্রথম অধ্যায়ে 1 নম্বর ধারায় বলা হয়েছে, কি বলা হয়েছে? ভারত হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। ঠিক তেমনি ওই ইংল্যান্ডকে ইউকে বলা হচ্ছে ইউনাইটেড কিংডম। দ্যাট ইজ নট ফেডারেল স্ট্রাকচার, দ্যাট ইজ ইউনিটারি গভর্নমেন্ট। অর্থাৎ সেখানে এককেন্দ্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে। আর আমাদের তোমার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এটাই পার্থক্য। যাই হোক, সেই ব্রিটেনের রাজনৈতিক দার্শনিককে এই ভিখু প্যারেক। দেখো, আমি একটু সাইড আলোচনা করি, এই কারণে সাইড আলোচনা করলে বুঝতে সুবিধা হবে কোন সময়টা তিনি, কোন সময়ে তিনি বই লিখেছেন, কোন সময়ে রাজনৈতিক তত্ত্ব লিখেছেন, সেখানে তার দেশের অর্থনৈতিক অবস্থা কি। আমি কানাডার অর্থনীতির ক্ষেত্রে বললাম যে ওখানে ক্যাপিটালিজম
তোমরা জানো যে কানাডা উপনিবেশ ছিল। কানাডা প্রথমে ফ্রেঞ্চ কলোনি ছিল, অর্থাৎ ফ্রান্সের কলোনি ছিল। 1756 থেকে 1763 আমাদের বাংলার নবাব ছিলেন, বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন কে, নবাব সিরাজ। ঠিক সেই সময়ে 1756, মনে রাখবা, সালটা মনে রাখা সুবিধা। 1756 থেকে 1763 এই যে সময়, এই 7 বছর যুদ্ধ হয়েছে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে কানাডার উপনিবেশ নিয়ে। কানাডার উপনিবেশ কিন্তু ফ্রান্সের ছিল, আর ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে যুদ্ধ হলো, এই সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। এই সপ্তবর্ষব্যাপী যুদ্ধে তোমার ফ্রান্স হেরে গেল, কানাডা উপনিবেশ ব্রিটেন দখল করে নিল। তাহলে এখানে উপনিবেশ ছিল। কিন্তু কিন্তু কিমলিকা যখন আবির্ভূত হয়েছেন, তখন কিন্তু কানাডাতে পুঁজিবাদী অর্থনীতি চালু হয়ে গেছে। ক্যাপিটালিজমটা তোমার ওই রাষ্ট্রীয় যে কনসেপ্ট, সে কানাডা বলো, আমেরিকা বলো, ব্রিটেন বলো, তখন কিন্তু রাষ্ট্রীয় কনসেপ্ট চলে এসছে ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট। ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টের প্রেক্ষাপটে উইল কিমলিকা তত্ত্ব লিখেছেন। এইটা প্রেক্ষাপট জানলে খুব ভালো হবে, তোমাদের মনে থাকবে। আর ভিকু প্যারেক আমরা দেখছি 1935 সালে তিনি জন্মগ্রহণ করছেন। তাহলে আমরা দেখব যে ভিকু প্যারেক অনেকটা আগে 1935 সালে জন্মগ্রহণ করেছেন, আর কিমলিকা 1962 সালে জন্মগ্রহণ করেছেন, আরো মডার্ন। অর্থাৎ কিমলিকা যখন জন্মগ্রহণ করছেন, তখন ওয়েলফেয়ার স্টেট অর্থাৎ জনকল্যাণকর রাষ্ট্রের যে ধারণা, যে অর্থনীতি ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে ব্যক্তি মালিকানায় উৎপাদন হয়, পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানায় উৎপাদন হয়, আবার যৌথ উদ্যোগে, অর্থাৎ ব্যক্তি আর রাষ্ট্র যৌথ উদ্যোগে উৎপাদন হয়। 3টি উদ্যোগে উৎপাদন হয়, তাকে বলে মিক্সড ইকোনমি, মিশ্র অর্থনীতি। আর এই মিশ্র অর্থনীতি ধারণার সঙ্গে বা এই অর্থনীতির উপর ভিত্তি করে যে রাষ্ট্র কাঠামো চলেছে পৃথিবীতে, সেটা হলো ওয়েলফেয়ার রাষ্ট্রের ধারণা, জনকল্যাণকর রাষ্ট্রের ধারণা। রাষ্ট্র জনস্বার্থ বিরোধী কোনো কাজ করবে না, রাষ্ট্র যেসব কাজ করবে তা হলো জনগণের কল্যাণের জন্য, জনগণের মঙ্গলের জন্য। আর এই মঙ্গল করবার জন্য উদারনীতিবাদে ব্যক্তি মালিকানাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। সেই ব্যক্তি মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে এমন একটা পলিটিক্যাল সিস্টেম, পলিটিক্যাল ইকোনমি প্রেক্ষাপটে ভিকু প্যারেক জন্মগ্রহণ করেছেন ইংল্যান্ডের। আর ইনি বড় হয়ে ব্রিটিশ রাজনৈতিক দার্শনিক হয়েছে। ভিকু প্যারেক রিথিঙ্কিং মাল্টিকালচারালিজম 2002 সালে বহু সংস্কৃতিবাদ সম্পর্কে ব্যাপক আলোচনা করেছেন। তাহলে 2002 সালে ভিকু প্যারেক পলিটিক্যাল কালচার, অর্থাৎ এটাকে বহু সংস্কৃতিবাদ, মাল্টিকালচারালিজম, বহু সংস্কৃতিবাদ সম্পর্কে আলোচনা করেছেন 2000 সালে তার বিখ্যাত গ্রন্থ রিথিঙ্কিং মাল্টিকালচারালিজম, এই বইটাতে ব্যাপকভাবে আলোচনা করেছেন। আরেকটা ভিকু প্যারেকের পরিচয় আছে, তিনি হলেন ইংল্যান্ডের হাউস অফ লর্ডসের সভাপতি, হাউস অফ লর্ডসের মেম্বার। তোমরা একথা জানো যে ইংল্যান্ডের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। তাকে অনুসরণ করে ভারতের আইনসভার নাম, কেন্দ্রের আইনসভার নাম পার্লামেন্ট। তাহলে এই পার্লামেন্টের উচ্চ কক্ষ লর্ডসভা। লর্ডসভার সদস্যরা বংশগতভাবে ক্ষমতায় আসেন। 70% লর্ড বংশগতভাবে ক্ষমতায় আসেন, আর 30% লর্ড রাজা বা রানীর দ্বারা মনোনীত হন। দ্যাট ইজ আনডেমোক্রেটিক সিস্টেম।
কনজারভেটিভনেস ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থাতে আছে। যাই সে যাই হোক, আমি অন্য প্রসঙ্গ যাচ্ছি না। এই লোকসভার বংশানুক্রমিক ভাবেই তাহলে তিনি ভিগু পারেখ মানে সদস্য হয়েছেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেদিক দিয়ে তার একটা পলিটিক্যাল একটা অনার, সম্মান আছে, খ্যাতি আছে। এইবার আমরা দুজনের পরিচয় আমরা জেনে গেলাম। উইল কিমলিকা হলেন কানাডার একজন বিখ্যাত রাজনৈতিক দার্শনিক, আধুনিক রাজনৈতিক দার্শনিক। তিনি মাল্টিকালচারালিজম বহু সংস্কৃতিবাদ সম্পর্কে আলোচনা করেছেন, তার বিখ্যাত গ্রন্থে আলোচনা করেছেন। এই বিখ্যাত গ্রন্থে হলো মাল্টি কালচার সিটিজেনশিপ, 1995 সালে। আর একটা গ্রন্থেও আলোচনা করেছেন, পলিটিক্স ইন দা ভার্নাকুলার। এই দুটি গ্রন্থে বহু সংস্কৃতিবাদ সম্পর্কে তোমার উইল কিমলিকা আলোচনা করেছেন। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখবা যে উদার নৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রেক্ষাপটে বা উদারবাদ মানে ব্যক্তির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমানো, এটা হলো উদারবাদ। সামন্ততন্ত্রে, চরম রাজতান্ত্রিক ব্যবস্থাতে ব্যক্তির উপর রাষ্ট্রের ব্যাপক কন্ট্রোল ছিল। There was no freedom, there is no right. ব্যক্তির কোনো অধিকার, স্বাধীনতা কিছু ছিল না। আর লিবারালিজমকে ভিত্তি করে লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম, উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাতে কিন্তু ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তিগত অধিকার, সম্পত্তির উপরে ইত্যাদি বৈশিষ্ট্যকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তারই প্রেক্ষাপটে এই যে লিবারাল বহু সংস্কৃতিবাদের একটা বিখ্যাত ব্যক্তি, তিনি হলেন উইল কিমলিকা। উইল কিমলিকার তাত্ত্বিক ভিত্তি নিয়ে এবারে আমি আলোচনা করব। তাত্ত্বিক ভিত্তি, কিমলিকা বলেছেন যে উদারবাদ শুধু ব্যক্তির অধিকার নয়। আমি খানিক আগে বললাম যে উদার বহু সংস্কৃতি একটা দেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে গড়ে উঠবে আঞ্চলিক ভিত্তিতে, কিন্তু সেটা কিন্তু লিবারাল ওয়েতে। এবার কিমলিকা বলছেন তার তাত্ত্বিক ভিত্তি হলো উদারবাদ শুধু ব্যক্তির অধিকার নয়। আমি উদারনীতিবাদকে সমর্থন করি। জন স্টুয়ার্ট মিল, বেনথাম, আধুনিক কালের মানে কি বলবো, যিনি অর্থ বৈষম্যকে মানে কি বলবো সমালোচনা করেছেন, ল্যাস্কি, তারা প্রত্যেকেই কিন্তু উদারনীতিবাদী তাত্ত্বিক। সেই উদারনীতিবাদী তাত্ত্বিকে তত্ত্বে বলা হয়েছে অধিকারকে গুরুত্ব দেওয়া। শুধু অধিকারকে গুরুত্ব দিলে হবে না, কিমলিকা বলছেন রাইটস ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে। তা উদারনীতিবাদী গণতন্ত্রে অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক অধিকারকে গুরুত্ব দেওয়া হয় না। সমাজের অধিকাংশ মানুষ অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত। রাইট টু ভোট, রাইট টু পলিটিক্সের অধিকার আছে, ভোট দেওয়ার, নির্বাচিত হওয়ার, কিন্তু এগুলো মূল্যহীন হয়ে পড়ে। আইনের চোখে সবাই সমান কাজ করে না। ধনীদের দ্বারা, ক্ষমতাসীন শ্রেণীর দ্বারা, সরকারের স্বার্থে আইন কাজ করে, দরিদ্র নিরন্ন মানুষের স্বার্থে আইন কাজ করে না।
তাহলে এই যে রাইট, এই রাইট কিন্তু উদারনীতিবাদীরা খুব ফলো করে প্রচার করেন, সংবিধানে লিখে মাথা উঁচু করে কথা বলেন, কিন্তু রাইট কতটা পেল গরিব মানুষ দেশের মধ্যে সেটা কি ভাবে না? রাইট কেড়ে নেয় অনেক সময়, ফ্রিডম কেড়ে নেয় অনেক সময়, কিন্তু তত্ত্বগত ভাবে সংবিধানের পাতায় লেখা আছে, সরকারি ব্যবস্থাপনাতে লেখা আছে, সেই তত্ত্বগত দৃষ্টিভঙ্গি থেকে কিমলিকা বলছেন যে শুধু অধিকার নয় বহু সংস্কৃতিবাদ, উদারনীতিবাদ শুধু ব্যক্তির অধিকারকে গুরুত্ব দেয়, এটা হচ্ছে বরং গোষ্ঠী বিশেষের সাংস্কৃতিক অধিকার ও রক্ষা করতে পারে। শুধু রাজনৈতিক অধিকার রক্ষা করবে না বহু সংস্কৃতিবাদ রক্ষা করবে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে, সমাজে যে বিভিন্ন গোষ্ঠীর, বিভিন্ন উপজাতির মানুষ, বিভিন্ন ধর্মের ভিত্তিতে গোষ্ঠী, উপজাতির ভিত্তিতে গোষ্ঠী, অর্থনৈতিক দিক থেকে গোষ্ঠী, এই বিভিন্ন গোষ্ঠীর যে সাংস্কৃতিক অধিকার, সেই অধিকারকে রক্ষা করতে পারে, এটাই হচ্ছে বহু সংস্কৃতিবাদ। বহু সংস্কৃতিবাদকে গুরুত্ব দিতে হবে। এক সংস্কৃতিবাদকে গুরুত্ব দিলে উদারনীতিবাদী রাজনৈতিক ব্যবস্থাতে, রাষ্ট্র কাঠামোতে সব মানুষ অধিকার পাবে না। তাই বহু সংস্কৃতির মানুষ একটা রাষ্ট্রের মধ্যে থাকবে, সেই সংস্কৃতিকে রক্ষা করতে হবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। অধিকার হচ্ছে কতগুলো সুযোগ সুবিধা, ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে। তাহলে কিমলিকা বলছেন যে উদারবাদ শুধু ব্যক্তির অধিকার হিসাবে উদারনীতিবাদকে গুরুত্ব দিলে হবে না। জন স্টুয়ার্ট মিল, বেনথাম ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী, উদারনীতিবাদী, গণতন্ত্রের পূজারী, ব্যক্তি স্বাধীনতার পূজারী, তারা কিন্তু এই বহু সংস্কৃতিবাদকে গুরুত্ব দেননি। কিমলিকা বলছেন এই বহু সংস্কৃতিবাদকে গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা ধর্মের সংস্কৃতি আলাদা, বিভিন্ন কমিউনিটির সংস্কৃতি আলাদা, হিন্দু কমিউনিটি, মুসলিম কমিউনিটি, খ্রিস্টান কমিউনিটি, জৈন কমিউনিটি, বৌদ্ধ কমিউনিটি, এই কমিউনিটির সংস্কৃতিগুলো আলাদা। এই কমিউনিটির সংস্কৃতি, এক একটা কমিউনিটির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে গুরুত্ব দিতে হবে। আর সেই সংস্কৃতির বিকাশ যাতে ঘটে, তাহলে সংস্কৃতির বিকাশ ঘটা মানে মানুষের মানসিক দিকের বিকাশ ঘটা, মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটে। শুধুমাত্র রাজনৈতিক অধিকার, শুধুমাত্র অর্থনৈতিক অধিকার, শুধুমাত্র সামাজিক অধিকার দিলে হবে না। রাজনৈতিক অধিকার, যেমন মার্ক্সিয়ান ভিউ থেকে সব আগে দরকার অর্থনৈতিক অধিকার। ইংল্যান্ডের বিখ্যাত চিন্তাবিদ হ্যারল্ড লাস্কি, তিনিও শ্রমিক শোষণের বিরোধিতা করেছেন। তিনিও বলেছেন যে অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক অধিকার না থাকলে রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, সামাজিক স্বাধীনতা, সামাজিক অধিকার মিনিংলেস, অর্থহীন, মিথ্যায় পর্যবসিত হয়। তাহলে এখানে কিমলিকা এগুলিকে গুরুত্ব দিয়েছেন, তার কারণ আমি আগেই বলেছি কিমলিকা উদারনীতিবাদী দার্শনিক, চিন্তাবিদ। সেই দৃষ্টিভঙ্গিতে উনি বলছেন শুধু শুধু রাজনৈতিক বিষয় নয়, শুধু সামাজিক বিষয় নয়, শুধু অর্থনৈতিক বিষয় নয়,
এগুলিকে গুরুত্ব দিতে হবে, পাশাপাশি সংস্কৃতিকে গুরুত্ব দিতে হবে। আর শুধু সংস্কৃতিকে নয়, এক সংস্কৃতি নয়, বহু সংস্কৃতিকে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইটাই হলো কিমলিকার তত্ত্বের, বহু সংস্কৃতিবাদের তাত্ত্বিক ভিত্তি। 2 নাম্বার, কিমলিকা বলছেন ব্যক্তির স্বশাসন ও পরিচয় তার নিজস্ব সংস্কৃতির মাধ্যমে গঠিত হয়েছে। একটা রাষ্ট্রীয় কাঠামোতে বহু সংস্কৃতির মানুষ রয়েছে, মাল্টি কালচারালিজম রয়েছে। তাই প্রত্যেকটা ব্যক্তিকে, ইচ অ্যান্ড এভরিবডি তার নিজস্ব কালচারকে গ্রহণ করবে, নিজস্ব কালচারকে গ্রহণ করবে। ব্যক্তির স্বশাসন, ব্যক্তি কি খাবে, ব্যক্তি কি পরিধান করবে, ব্যক্তির বিকাশ কিভাবে হবে, ব্যক্তির ভালো মন্দ ব্যক্তিকে ভাবতে দিতে হবে। সে একটা সুস্থ সংস্কৃতিতে থাকতে চাই, সে অপসংস্কৃতিকে ত্যাগ করতে চাই। তাই ব্যক্তির এই নিজস্ব যে দৃষ্টিভঙ্গি, বিশ্বাস, অনুভূতি, আবেগ ব্যক্তির মধ্যে আছে, তাকে তাকে গুরুত্ব দিতে হবে। ব্যক্তির স্বশাসন, অটোনমি, ব্যক্তির একটা নিজস্ব আইডেন্টিটি আছে, পরিচয় আছে, সেটা কি, সেটা কিসের মাধ্যমে গড়ে উঠবে? সংস্কৃতির মাধ্যমে গড়ে উঠবে। ব্যক্তির আইডেন্টিটি, ব্যক্তির নিজস্ব পরিচয়, ব্যক্তিকে গুরুত্ব দিতে হবে। এখানে স্টেট ঠিক করে দেবে না, এখানে কোনো, এখানে এখানে স্টেট নিয়ন্ত্রণ যদি করে, তাহলে ব্যক্তির স্বশাসন, ব্যক্তি নিজেই, এখানে আমরা বলতে পারি বিবেকের অনুশাসন, বিবেকের অনুশাসন। এই বিবেককে স্টেট কন্ট্রোল করতে পারে না, ব্যক্তির স্বশাসন, আইডেন্টিটি এই সংস্কৃতির মাধ্যমে গড়ে উঠবে। তাহলে ম্যান টু ম্যান ভ্যারি করে, কমিউনিটি কমিউনিটি, একটা কমিউনিটি একাধিক কমিউনিটির মধ্যে সংস্কৃতির ভ্যারি করে, পার্থক্য আছে। আবার একই কমিউনিটির মধ্যে বিভিন্ন ব্যক্তির সংস্কৃতি আলাদা হতে পারে, বিভিন্ন ব্যক্তির আইডেন্টিটি আলাদা হতে পারে। এই এই আইডেন্টিটি, ব্যক্তির পরিচয়, ব্যক্তির স্বশাসন সংস্কৃতির মাধ্যমে গড়ে উঠবে, এটা কিমলিকা বলেছেন। নেক্সট, তাহলে আমরা এখানে আলোচনা করলাম কিমলিকার তাত্ত্বিক ভিত্তি। তিনি গোষ্ঠীর বিশেষের সংস্কৃতি, অর্থাৎ অধিকার রাষ্ট্রের জনগণের সবারই, কিন্তু প্রত্যেকটা একাধিক গোষ্ঠী থাকে সমাজে, রাষ্ট্রের মধ্যে থাকে, এই গোষ্ঠীর বিভিন্ন সংস্কৃতি, সেগুলিকে গুরুত্ব দিতে হবে। এইটার মাল্টি মানে বহু, বহু, মাল্টি মানে বহু। আমরা এবারে আলোচনা করব ভিকু প্যারেকের তাত্ত্বিক ভিত্তিক, প্যারেকের বহু সংস্কৃতিবাদ। দেখো এখানে কিমলিকা স্টেটকে গুরুত্ব দিচ্ছেন, কিন্তু স্টেটের অযথা নিয়ন্ত্রণ সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে তিনি সমর্থন করছেন না। আর ভিকু প্যারেক, যিনি ব্রিটিশ চিন্তাবিদ, তিনি বহু সংস্কৃতিবাদের সম্পর্কে আলোচনা করেছেন। তার বহু সংস্কৃতিবাদের ভিত্তি হলো নৈতিকতা, পারস্পরিক স্বীকৃতি ও সংলাপের ভিত্তিতে গড়ে ওঠে। ভিকু প্যারেক বলছেন যে বহু সংস্কৃতিবাদ বা একটা রাষ্ট্রের মধ্যে যে বহু সংস্কৃতি গড়ে ওঠে, তা পারস্পরিক সম্পর্কের মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষ অপর মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে, এবং প্রত্যেকটা মানুষের মধ্যে মরাল ক্যারেক্টার থাকবে, মরালিটি থাকবে। মরালিটি কাকে বলে? প্রত্যেকটা মানুষের মধ্যেই উচিত অনুচিত বোধ আছে।
সেই উচিত অনুচিত বোধ, কোনটা করতে হবে কোনটা করতে হবে না, এই বোধ হচ্ছে মরালিটি। আর এই মরালিটিকে ভিগু প্যারেক গুরুত্ব দিয়েছেন। তাহলে পারস্পরিক আলোচনার উপরে গুরুত্ব দিয়েছেন, পারস্পরিক সম্পর্ক স্থাপনকে মেনে নিতে হবে, এবং এবং প্রত্যেকটা মানুষের মরালিটি আছে, সেই মরালিটিকে গুরুত্ব দিতে হবে। আর প্রত্যেকটা মানুষের সংলাপকে, ডায়লগকে গুরুত্ব দিতে হবে। ডায়লগ মানে এখানে কথোপকথন কি, তাই তো? অর্থাৎ মানুষ ফ্রিলি কথা বলতে পারবে, রাইট টু স্পিচ। সংবিধানের পাতায় লেখা হয়ে গেল রাইট টু স্পিচ হয়ে গেল, তা নয় কিন্তু। ও তো সংবিধানে রাইট টু স্পিচ আছে, রাইট টু ফ্রিডম আছে, ফ্রিডমের রাইট টু স্পিচ, রাইট টু অ্যাসোসিয়েশন ফান্ড, এগুলো আছে। তো শুধু এগুলো থাকলে হবে না, মরালিটিকে গুরুত্ব দিতে হবে, ভিগু ব্যারেক বলছেন। আর মানুষ প্রত্যেককে অপর মানুষকে মেনে নিবে, মানুষ হিসাবে অপর মানুষকে সম্মান দেবে। আর মানুষের মধ্যে সংলাপ হবে, কথোপকথন হবে, ডায়লগ হবে। এর ভিত্তিতে সংস্কৃতি গড়ে উঠবে। আর এর সংস্কৃতি হলো বহু সংস্কৃতি। তাহলে এখানে কি বোঝা গেল? ভিগু প্যারেক মরালিটিকে গুরুত্ব দিচ্ছেন, পারস্পরিক স্বীকৃতিকে গুরুত্ব দিচ্ছেন, প্রত্যেক মানুষ অপর মানুষকে স্বীকার করে নিবে, মর্যাদা দিবে মানুষ হিসাবে। মানুষ প্রত্যেকেই মানুষ হিসাবে অপরকে ভাববে। আর ডায়লগ অর্থাৎ কথা বলার যে অধিকার, স্বাধীনতা, প্রকৃতপক্ষে প্রত্যেকটা মানুষের থাকা উচিত। এইগুলো ভিগু ব্যারেক গুরুত্ব দিয়েছেন। ভিগু ব্যারেক বলছেন কোন সংস্কৃতি কিন্তু পূর্ণ হতে পারে না, কোন সংস্কৃতি পূর্ণ হতে পারে না। ধরো কমিউনিটির ভিত্তিতে যদি সংস্কৃতি গড়ে ওঠে, সেই সংস্কৃতিকে অন্ধভাবে সেই কমিউনিটির মানুষ মেনে চলে, কিন্তু সেই সংস্কৃতি কিন্তু পরিপূর্ণ হবে এমন কোনো কথা নেই, ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটাবে এমন কোনো কথা নেই। কোন কালচারই মানে পারফেক্ট নয়, প্রত্যেকটা কালচার টু ওয়ার্ড পারফেকশন, প্রত্যেকটা কালচার একটা পরিপূর্ণতার দিকে যায় আর কি। ওকে, আচ্ছা, এটা ভিগু ব্যারেক বলছেন যে কোনো সংস্কৃতি পূর্ণ নয়। প্রত্যেকটা মানে প্রত্যেকটা সংস্কৃতির মধ্যে ভালো দিক আছে, খারাপ দিক আছে। তাই প্রত্যেকটা সংস্কৃতির মানুষ অপর সংস্কৃতির ভালো দিকগুলিকে গ্রহণ করবে। মানে পারফেকশন বলে কিছু হয় না। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কালচার, প্রত্যেকটা কালচারে কিন্তু টু ওয়ার্ড পারফেকশন, অর্থাৎ একটা পরিপূর্ণতার দিকে এগিয়ে যাবে। তাই ভিগু ব্যারেক বলছেন কোন সংস্কৃতি পরিপূর্ণ নয়, প্রত্যেকটা সংস্কৃতি অন্য সংস্কৃতিকে কিছু না কিছু শেখায়। আর দেখো ভিগু ব্যারেক আর একটা কথা বলছেন যে একটা রাজনৈতিক ব্যবস্থাতে, একটি সামাজিক কাঠামোতে, সোসাইটিতে, পলিটিক্যাল সোসাইটি দ্যাট ইজ স্টেটের সঙ্গে আইন, শাসন, বিচার বিভাগ যুক্ত, আমলা গোয়েন্দা যুক্ত, পুলিশ মিলিটারি যুক্ত, অন্যদিকে সিভিল সোসাইটি, তার সঙ্গে মিডিয়া, স্কুল, কলেজ, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক রীতিনীতি, এগুলো যুক্ত সিভিল সোসাইটির সঙ্গে। দেখো সিভিল সোসাইটি স্টেট সম্পৃক্ত, একে অপরের পরিপূরক। তো সেই প্রেক্ষাপটে
সেই প্রেক্ষাপটে সিভিল সোসাইটি, স্টেট, পলিটিক্যাল ইনস্টিটিউশন এর মধ্যে এক ধরনের সংস্কৃতি গড়ে ওঠে না, বিভিন্ন সংস্কৃতি গড়ে ওঠে। আর বিভিন্ন সংস্কৃতির মানুষ মেলামেশার মধ্যে দিয়ে ভিগু বাইরেক বলেছেন যে নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে, ভিগু বাইরেক বলেছেন যে ডায়লগকে গুরুত্ব দিতে হবে, ভিগু বাইরেক বলেছেন যে মানুষ একে অপরকে স্বীকার করে নিবে। এর মধ্য দিয়ে যে বিভিন্ন সংস্কৃতি একটা পলিটিক্যাল সিস্টেমে রয়েছে, একটা পলিটিক্যাল সিস্টেমের মেইন অ্যাক্টর, স্টেট অ্যাক্টর, রাজনৈতিক প্রতিষ্ঠান, তার পাশাপাশি সিভিল সোসাইটি তে বিভিন্ন সংস্কৃতির মধ্যে আদান প্রদান যদি হয়, তাহলে একটা সংস্কৃতির যে অপূর্ণতা থাকে, যে ঘাটতি থাকে সংস্কৃতির, সেই সংস্কৃতি পূর্ণ হবে। অপূর্ণতা বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে অপর সংস্কৃতির অপূর্ণতা দূর হবে। অর্থাৎ প্রত্যেকটা সংস্কৃতির যে অপূর্ণতা, সেটা দূর করা সম্ভব হবে বিভিন্ন সংস্কৃতির মধ্যে ডায়লগের মধ্যে দিয়ে, বিভিন্ন সংস্কৃতির মধ্যে একে অপরকে স্বীকৃতির মাধ্যমে, আর প্রত্যেকটা সংস্কৃতির মধ্যে মরালিটি যদি থাকে। ওকে, নেক্সট 3 নম্বরে উনি বলছেন ভিগো বাইরেক যে রাষ্ট্রের কাজ হলো বিভিন্ন সংস্কৃতির মধ্যে ন্যায়সঙ্গত সম্পর্ক তৈরি করা। একটা স্টেটের মধ্যে, আর স্টেট পলিটিক্যাল সিস্টেমকে অনুসরণ করে, সেখানে বিভিন্ন সংস্কৃতির মানুষ আছে, মাল্টি কালচার আছে, মাল্টি কালচারালিজম, বহু সংস্কৃতিবাদ আছে, বা এটা আরেকটা বলতে পারো যে সাব কালচার, উপসংস্কৃতি আছে। সব সংস্কৃতির মধ্যে মেলবন্ধন, সমন্বয় সাধন করবে স্টেট। স্টেট কিন্তু অবশ্যই অবশ্যই কালচারকে গুরুত্ব দেবে, পলিটিক্যাল কালচারকে গুরুত্ব দেবেন। আর ভিগু প্যারেকের অবদান হলো যে বিভিন্ন সংস্কৃতির মধ্যে স্টেট সমন্বয় সাধন করবে, বিভিন্ন সংস্কৃতির মধ্যে মেলবন্ধন করবে, বিভিন্ন সংস্কৃতির তারা যাতে একে অপরের মধ্যে মেলামেশা করতে পারে, পারস্পরিক সংলাপ করতে পারে, তার মধ্যে দিয়ে প্রত্যেকটা সংস্কৃতি এগিয়ে যাবে। এইবার আমরা আলোচনা করব মূল ধারণার দিক থেকে উইল কিমলিকা এবং ভিখু প্যারেক, ভিখু বলছি, ভুল বলছি, সরি, ভিখু প্যারেক, আমি বোর্ডে লিখে দিয়েছি, ভিখু প্যারেক, এই দুজনের বক্তব্য, মূল বক্তব্য এবার আমরা তুলে ধরব। আমরা প্রথমে কিমলিকার বলবো। কিমলিকার বক্তব্য কি? কিমলিকা বিভিন্ন ধরনের সংখ্যালঘুদের অধিকার দানের কথা বলেছেন। কিমলিকা বলছেন একটা রাষ্ট্রের মধ্যে যে বহু সংস্কৃতি রয়েছে, সেই বহু সংস্কৃতির মধ্যে যারা সংখ্যালঘু তাদের সমস্যা বেশি, সংখ্যাগুরুদের সমস্যা কম হয়। সংখ্যা সে ধর্মের দিক থেকে হতে পারে, ভাষার দিক থেকে হতে পারে, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে যারা সংখ্যালঘু, অর্থনৈতিক ক্ষেত্রে সম্পদশালী সংখ্যালঘুই হয় পৃথিবীর সব দেশে। আর এরাই কিন্তু রাষ্ট্রীয় কাঠামোতে দাদাগিরি করে। কোথায় গণতন্ত্র? বেগ কথা। কোথায় সমাজতন্ত্র? পৃথিবীর মানুষ দেখলো সমাজতন্ত্রে কি হচ্ছে। বাড়ি গাড়ি, শাসন ক্ষমতায় যারা যায় তারাই কিন্তু টাকার উপরে বসে থাকে, তাদের অভাব
খুব বেড়ে যায় আর কি, অভাব বেড়ে যায়। যাই হোক, এখানে আমরা আলোচনা করব যে সংখ্যালঘুদের সমস্যা, এই সংখ্যালঘুদের বিশেষ অধিকার দরকার, এই কথা কিমলিকা বলেছেন। কিমলিকা ন্যাশনাল মাইনরিটির কথা বলেছেন। ন্যাশনাল মাইনরিটি মানে কি? ন্যাশনাল মাইনরিটি মানে হলো জাতীয় সংখ্যালঘু। আমি আরো বলছি, প্রত্যেকটা রাষ্ট্র মধ্যেই দেখবা সংখ্যালঘু আছে। বাংলাদেশে যেমন হিন্দু সংখ্যালঘু, ভারতে যেমন মুসলিম সংখ্যালঘু, পাকিস্তানে সংখ্যালঘু কারা? হিন্দু। আমেরিকাতে মাইগ্রেটেড যারা যারা ভারতীয় তার সংখ্যালঘু, আমেরিকানবাসী তাদের আমেরিকার বংশোদ্ভূত তারা সংখ্যাগরিষ্ঠ। তাই সংখ্যালঘু এরাই যে সংখ্যালঘু সারা পৃথিবীতে সেটা বলছি না। হ্যাঁ, সেদিকে সংখ্যালঘু আছে, সেটাও বিবেচনার বিষয়, কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের কাঠামোতে যে তোমার কি বলবো, মানে সংখ্যালঘু মাইনরিটি আছে, ন্যাশনাল, সেটাকে বলা হয় ন্যাশনাল মাইনরিটি। তাহলে পাকিস্তানে হিন্দু যারা তারা ন্যাশনাল মাইনরিটি, ভারতে যারা মুসলিম তারা ন্যাশনাল মাইনরিটি, খ্রিস্টান বৌদ্ধ তারা ন্যাশনাল মাইনরিটি। ওকে, আচ্ছা, এই ন্যাশনাল মাইনরিটিকে উইল কিমলিকা গুরুত্ব দিয়েছেন। তিনি তুলে ধরেছেন যে কুইবেকবাসী, স্কটিশবাসী, ওয়েলসবাসী, কানাডার অধিবাসী, আবার তুমি এইভাবে বলতে পারো কুইবেক অধিবাসী, স্কটিশের অধিবাসী, ওয়েলসের অধিবাসী, কানাডার অধিবাসী, এদের নিজস্ব ভাষা আছে, নিজস্ব ইতিহাস আছে, নিজস্ব রাজনৈতিক প্রতিষ্ঠান আছে। ধরো ইহুদি যেমন আছে, ধরো ইহুদি রাষ্ট্র 1948 সালে ইহুদিরা প্যালেস্তিনের একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করত। তাদের অতীত ইতিহাস হলো তারা যাযাবর, আর যাযাবর হওয়াতেই অধিবাসী। এই যে এখন রোহিঙ্গা সমস্যা, তারা তো মানুষ। পৃথিবীর রাষ্ট্রনায়করা মানবতার কথা বলছে, ইউএনও চার্টারে, তোমার জাতিপুঞ্জের চার্টারে সনদের কথা বলা হয়েছে। তাহলে পৃথিবীতে জন্মালেই তার বাঁচার অধিকার আছে মানুষের, পশুরও আছে। খেয়ে পরে বেঁচে থাকবে, শিক্ষা পাবে, স্বাস্থ্য পরিষেবা পাবে, পাচ্ছে কি? পাচ্ছে না। এটা প্রত্যেকটা ক্যাপিটালিজম যেখানে আছে, ক্যাপিটালিস্ট কান্ট্রি, সেই শাসক শ্রেণী ফেলিওর মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না, কোনো দেশেই না। বাংলাদেশে দেখছি মানুষ নিহত হচ্ছে, আক্রান্ত হচ্ছে অপর মানুষের দ্বারা। ভারতে আকসার মানুষ নিহত হচ্ছে, সিকিউরিটি দিতে পারছে না ভারত স্টেট। তাই প্রত্যেকটা দেশের যে প্রত্যেকটা মানে কি বলবো, এই যে আমরা বললাম যে কুয়েকবাসী, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের মানুষের তাদের নিজের ভাষা আছে, ইতিহাস আছে, রাজনৈতিক প্রতিষ্ঠান আছে, এগুলো আছে। কিন্তু তাদের যে সংস্কৃতি, আলাদা আলাদা সংস্কৃতি, এটার যথাযথ বিকাশ ঘটাতে গেলে তাদের স্বশাসন দরকার, তাদের স্বায়ত্ত শাসন দরকার, ভাষাগত অধিকার দরকার, আর ভূমি
অর্থাৎ জমি দরকার, আর তাদের সম্পদ রক্ষা করা দরকার। আর কি দরকার? রাজনৈতিক প্রতিনিধিত্ব তাদের থাকতে হবে। আমি আবারও রিপিট দিচ্ছি, এটা কিমলিকা বলছেন যারা ন্যাশনাল মাইনরিটি, অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে যেসব সংখ্যালঘু রয়েছেন, কুইবেকবাসী বলেছেন উনি, আরো আছে, বহু আছে, উদাহরণ দিয়েছেন, ওনার প্রেক্ষাপটে বলেছেন, দেশের প্রেক্ষাপটে বলেছেন। উনি কানাডাবাসী, কানাডার ব্যক্তি, চিন্তাবিদ। তাহলে প্রত্যেকটা সংখ্যালঘুর স্বায়ত্ত শাসন দিতে হবে। স্বায়ত্ত শাসন কাকে বলে? লোকাল সেলফ গভর্নমেন্ট। লোকাল সেলফ গভর্নমেন্ট, দ্যাট ইজ ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রীকরণ, উপজাতির স্বশাসন, সংখ্যালঘুর স্বশাসন, এটাকে দিতে হবে। তাদের শাসনের অধিকার দিতে হবে, ভাষাগত অধিকার, ভাষার অধিকার। ভাষার উপরে আক্রমণ হয়, মানুষের বিভেদ তৈরি হয়। বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলতেই পারে, সেটা কি অপরাধ? তাই এক ভাষার মানুষ অপর ভাষার মানুষকে আক্রমণ করে, অধিকার থেকে বঞ্চিত করে। রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, সমাজের সম্মান তাদের দেওয়া হয় না, রাষ্ট্রের সুযোগ সুবিধা দেওয়া হয় না। তাই এই মাইনরিটিকে ভাষাগত অধিকার দিতে হবে, ভাষাগত অধিকার দিতে হবে। ভাষাগত অধিকার দেওয়া হয় না। এই যে 1947 সালে 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্র তৈরি হলো, দুটো অংশ, একটা হলো পূর্ব পাকিস্তান, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানের মানুষ বাংলা ভাষায় কথা বলতো, সেখানে রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হলো না, আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের করতে গিয়ে তাদের উপরে পাকিস্তান গভর্নমেন্ট আক্রমণ চালায় এবং বহু মানুষ শহীদ হয়েছে ভাষা আন্দোলনে। তাহলে সেই ভাষাকে কিমলিকা বলছেন সেই ভাষার অধিকার দিতে হবে। যার যে ভাষা, ভাষা হচ্ছে চিন্তনের বাহন, ভাষা হচ্ছে মানুষের ভাব প্রকাশ করার বাহন। ভাষার মাধ্যমে মানুষ ভালোবাসার বন্ধন তৈরি করে, ভাষার মাধ্যমে মানুষ একে অপরকে মর্যাদা দেয়। সেই ভাষাগত অধিকার না দিলে কি করে হয়? কিমলিকা বলছেন ভাষাগত অধিকার দিতে হবে। প্রথম আমি বলেছি স্বায়ত্ত শাসনকে গুরুত্ব দিতে হবে, রাইট টু, মানে কি বলবো, লোকাল সেলফ গভর্নমেন্ট, লোকাল সেলফ গভর্নমেন্ট থাকতে হবে। কোথায় দূর থেকে শাসন করবে? লোকালের মানুষ কি করে বুঝবে? লোকালের সমস্যা কি বুঝবে? বুঝবে না। তাই লোকাল সমস্যা লোকালের মানুষই বোঝে। তাই এদের স্বায়ত্তশাসন লোকাল মানুষকে নিয়েই স্বায়ত্তশাসিত সরকারি বডি তৈরি করে তার হাতে ক্ষমতা দিতে হবে। ওকে, নেক্সট হচ্ছে ভূমি ও সম্পদ রক্ষা। দেখো, প্রত্যেকটা মানুষেরই জমি রক্ষার প্রয়োজন, সম্পদ রক্ষার প্রয়োজন। একজনের সম্পদ আরেকজনে লুটপাট করে নিবে। অবশ্য উদারনীতিবাদী গণতন্ত্রে সম্পদ ধনীরা লুটপাট করে, এটা প্রকাশ্যেই করে, চুরি করে না, ডাকাতি করে। যাই হোক, সেই সম্পদ কিমলিকা বলছেন যে সম্পদকে রক্ষা করতে হবে, ভূমিকে রক্ষা করতে হবে। আর ভাষা, যারা সংখ্যালঘু, মানে এক কথায় কি এখানে কিমলিকা বলছে যে সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করতে হবে, সংখ্যালঘুদের সম্পদ রক্ষা করতে হবে। কিন্তু প্র্যাকটিক্যাল কতটা হয় সেটা তোমরা মিলিয়ে নেবে। এবার
রাজনৈতিক প্রতিনিধি, সংখ্যালঘুদের রাজনৈতিক প্রতিনিধি দানের ব্যবস্থা করতে হবে। 2 নাম্বার, কিমলিকা তার বহু সংস্কৃতিবাদে উল্লেখ করেছেন ইমিগ্রেন্ট কমিউনিটি। ইমিগ্রেন্ট কমিউনিটি কারা? আমি আগে বলেছি ন্যাশনাল মাইনরিটি, এতক্ষণ আলোচনা করলাম। ইমিগ্রেন্ট কমিউনিটি হচ্ছে অভিবাসীরা নিজের সংস্কৃতি নিয়ে নতুন দেশে আসে। ইমিগ্রেন্ট হচ্ছে মাইগ্রেটেড যারা হয়, এক দেশ থেকে যখন অন্য দেশে যায় তারা হলো মাইগ্রেটেড, তারা ইমিগ্রেন্ট, অর্থাৎ তারা দেশ ত্যাগী, মানে একটা দেশ ছেড়ে নতুন দেশে গেল। নতুন দেশে যখন যাচ্ছে তখন আগের দেশের যে সংস্কৃতি, আগের দেশে যখন ছিল সেই কালচার তাদের মধ্যে থাকে, তারা কিন্তু সেই কালচার নিয়ে নতুন দেশে যায়। অর্থাৎ ইমিগ্রেন্ট যারা দেশান্তরিত হয়, অন্য দেশে গেল, অন্য দেশে গিয়ে তাদের আগের যে সংস্কৃতি সেই সংস্কৃতি তারা সঙ্গে নিয়ে যায়। 2, উইল কিমলিকা বলছেন যারা অন্য দেশে গেল তাদের আগে যে সংস্কৃতি সেই সংস্কৃতি যে রাষ্ট্রে গেল সেই রাষ্ট্রেও সেই সংস্কৃতিকে অনুশীলনের সুযোগ দিতে হবে। মানে কি, ধরো ভারতবর্ষের অনেক মানুষ চাকরি করতে আমেরিকায় যান, তাহলে আমেরিকায় গিয়ে ভারতীয় লোক, তাদের মধ্যে ভারতের সংস্কৃতি আছে, তারা মাইগ্রেটেড হয়েছে, তারা ভারত ছেড়ে দিয়েছে, কিন্তু ভারতের সংস্কৃতি তাদের মধ্যে আছে। আমেরিকা স্টেট তাদের এই সংস্কৃতি বিকাশে সাহায্য করবে। এটা হচ্ছে ইমিগ্রেন্ট কমিউনিটিদের রাষ্ট্র অনুশীলনের সুযোগ করে দিবে। কিভাবে? ভারতের আমি উদাহরণ দিলাম, এটা একটা দেশে, এটা সব ক্ষেত্রেই তাই। অর্থাৎ যে দেশের আগে ছিল সেই দেশের সংস্কৃতি রক্ষা করবার জন্য স্কুল, ধর্মীয় ধর্মচর্চার স্বাধীনতা, এগুলোকে তোমার কি করবে? রক্ষা করবে যে দেশে গেল সেই দেশের সরকার বা রাষ্ট্র। নেক্সট হচ্ছে কিমলিকা কিমলিকার তত্ত্বে আমরা দেখছি যে উদারবাদ আর বহু সংস্কৃতিবাদকে একত্রিত করা হয়েছে। কিমলিকা কি করেছেন? উদারবাদ আর বহু সংস্কৃতিবাদকে একত্রিত করেছেন। উদারবাদ হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত অধিকার, এই দুয়ের মধ্যে দুটোকে এক জায়গায় করা হয়েছে কিমলিকির বহু সংস্কৃতিবাদী তত্ত্বে। কিমলিকা সাংস্কৃতিক অধিকারকে কিমলিকা সাংস্কৃতিক অধিকারকে মানব অধিকারের অংশ হিসাবে দেখেছে। মানব অধিকারের অংশ হিসাবে কিমলিকা বহু সংস্কৃতিবাদকে গুরুত্ব দিয়েছে। সংখ্যালঘুকে আইনি সুরক্ষা দেওয়ার কথা বলছেন। যারা সংখ্যালঘু তাদের জীবন সম্পত্তি রক্ষার দায়িত্ব আইনগতভাবে সেই রাষ্ট্রকে গ্রহণ করতে হবে। কিমলিকা আরো একটা কথা বলেছেন, একত্ববাদী জাতি রাষ্ট্রের পরিবর্তে বহুত্ববাদী রাষ্ট্র কাঠামোকে গ্রহণ করতে হবে। একত্ববাদী রাষ্ট্র কাঠামো মানে, একত্ববাদী মানে রাষ্ট্রই হলো সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান, রাষ্ট্রের হাতেই চরম ক্ষমতা থাকবে, কোন সামাজিক সংঘের গুরুত্ব থাকবে না। তাহলে এখানে সংস্কৃতি হচ্ছে একত্ববাদী জাতি রাষ্ট্রের পরিবর্তে বহুত্ববাদী রাষ্ট্র। বহুত্ববাদী রাষ্ট্র, আজকে ভারত বহুত্ববাদী রাষ্ট্র, বহু সংস্কৃতি বহু ধর্মের মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্র বহুত্ববাদী রাষ্ট্র, ইহুদি একত্ববাদী রাষ্ট্র।
কোন ইসলামিক কান্ট্রি, ইসলাম ধর্ম, রাষ্ট্রীয় ধর্ম একত্ববাদী রাষ্ট্র, রাষ্ট্রগতভাবে একত্ববাদী, কিন্তু প্র্যাকটিক্যাল সেখানে অন্য ধর্মের মানুষও থাকে, তার নিরাপত্তার দায়িত্ব শাসককে নিতে হয়। যাই হোক, তাহলে কিমলিকার তত্ত্বের যে মূল ধারণা এতক্ষণ আমি আলোচনা করলাম, এইবার আমি আলোচনা করব ভিগু প্যারেকের তত্ত্বের মূল ধারণা। মিউচুয়াল রিকগনিশন। ভিগু প্যারেক বলছেন যে পারস্পরিক স্বীকৃতিকে গুরুত্ব দিতে হবে। সাংস্কৃতিক বিকাশে পারস্পরিক স্বীকৃতি, অর্থাৎ একটা রাষ্ট্রের মধ্যে যে সামাজিক কাঠামো রয়েছে, আর সেই সামাজিক কাঠামোর মধ্যে যে মানুষ রয়েছে, প্রত্যেক মানুষ একে অপরকে স্বীকার করে নেবে, এটা অত্যন্ত গুরুত্ব। এটাকে বলা হয় মিউচুয়াল রিকগনিশন। বহু সাংস্কৃতিক সমাজে, প্রতিটি গোষ্ঠী বহু সাংস্কৃতিক সমাজে, অর্থাৎ সমাজে বহু সংস্কৃতি আছে। একটা রাজনৈতিক সমাজে, রাষ্ট্রীয় কাঠামোতে বহু সংস্কৃতি আছে। ওকে, একটা আইনসভাতে যারা জনপ্রতিনিধি, তাদের মধ্যেও বহু সংস্কৃতি আছে। রাজনৈতিক শাসন বিভাগ, অরাজনৈতিক আমলা, অরাজনৈতিক প্রশাসন, নন পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে কিন্তু বহু সংস্কৃতি আছে। দেশের জনগণের মধ্যে বহু সংস্কৃতি আছে। ওকে, তাহলে এই বহুত্ববাদী রাষ্ট্রে প্রতিটা যে গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীগুলি ভিগু প্যারেক বলছেন একে অপরকে স্বীকার করবে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে পারস্পরিক লেনদেন হবে, বিভিন্ন গোষ্ঠীর সংস্কৃতি বিভিন্ন ধরনের, এক গোষ্ঠীর সংস্কৃতির সঙ্গে আর এক গোষ্ঠীর সংস্কৃতি মিল নেই, কিন্তু প্রত্যেকটা গোষ্ঠীর সংস্কৃতি পরিপূর্ণ নয়। তাই প্রত্যেকটা গোষ্ঠীর সংস্কৃতিকে পরিপূর্ণ করে তুলতে গেলে, সঠিক যথাযথ বিকাশ ঘটাতে গেলে সংস্কৃতির, প্রত্যেক গোষ্ঠী অপর গোষ্ঠীগুলিকে স্বীকার করে নেবে, অপর গোষ্ঠীকে মর্যাদা দিবে, প্রত্যেকটা গোষ্ঠী অপর গোষ্ঠীকে মূল্য দিবে। তাহলে কি হবে? প্রত্যেকটা গোষ্ঠীর সংস্কৃতি পরিপূর্ণতার দিকে এগিয়ে যাবে, কি তাই তো? তাহলে ভিগু প্যারেক বলছেন মিউচুয়াল রিকগনিশন, এটা মনে রাখবা। দুই, তার তত্ত্বের 2 নম্বর ধারণা, ইন্টার কালচার ডায়ালগ। ইন্টার কালচার ডায়ালগ মানেটা কি? বিভিন্ন সংস্কৃতির মধ্যে কথোপকথন হবে। এখানে বাংলা হলো কি বলতো? সংলাপ। আর একটা বাংলা হচ্ছে কথোপকথন। একটা কালচারের মানুষ অপর কালচারের মানুষের মধ্যে কথোপকথন হবে, মেলামেশা করবে, তার মধ্যে দিয়েই একে অপরের সহযোগিতা আসবে, একে অপরের উপকার হবে। ওকে, একের ঘাটতি যা ছিল অপরের সঙ্গে ডায়ালগের মধ্যে দিয়ে সেই ঘাটতি পূরণ হবে, সবটা না হলেও কিছুটা হবে। তাহলে তাহলে এইটাকে বলা হয় ইন্টার কালচারাল ডায়ালগ, আন্তঃসাংস্কৃতিক সংলাপ। আন্তঃসাংস্কৃতিক সংলাপ, বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে মেলামেশা, এইটা হচ্ছে ইন্টার কালচারাল ডায়ালগ। ওকে, এখন এইটাকে সমাধান করতে গেলে, এই ইন্টার কালচারাল ডায়ালগকে বাস্তবে রূপ দিতে গেলে 1 নম্বরে দেখো, ভিগু প্যারেক বলছেন সাংস্কৃতিক যে সমস্যা হয় সেটা কিসের মাধ্যমে দূর হবে? আলোচনার মাধ্যমে দূর হবে। দেখো,
আলোচনার মাধ্যমে দূর হবে। আইনগত ভাবে অধিকার দিল, তোমার এই কালচার আছে, বাস্তবায়িত হবে না কালচার। আইন মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, পৃথিবীর সব দেশের মানুষই তার নিজ নিজ দেশের জাতীয় আইনকে মেনে চলতে বাধ্য, আইন না মানলে কঠোর শাস্তি পায়। কিন্তু পাশাপাশি আইন মানলে আমার ভালো হবে এই সেন্সটার বিকাশ ঘটাতে হবে। আইন মানলে আমাদের ভালো হবে, তাহলে কিন্তু আইন মানবে। সেটা সমাজের প্রত্যেকটা স্তরে, পলিটিক্যাল স্তরে, সোশ্যাল স্তরে, গোয়েন্দা যারা আছেন, নন পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ যারা, অ্যাডমিনিস্ট্রেটর যারা, তাদের মধ্যে এই সেন্সটা কাজ করতে হবে। ঘুষ নেওয়া নাই, তার কালচারটাকে পরিবর্তন করতে হবে, তার মরালিটিকে গড়তে হবে। ওকে, আচ্ছা, তাহলে বলছে সমস্যার সমাধান হবে একমাত্র আলোচনার মধ্য দিয়ে, আইনের মাধ্যমে সমস্যার সমাধান হবে না। আইনের মাধ্যমে যেটা সমস্যার সমাধান হবে, আইন যখন দেখতে পাবে অপরাধী অপরাধ করছে দেখতে পাবে এবং সেটা প্রমাণ হবে, তখন আইন নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ মানুষের আভ্যন্তরীণ বিষয়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আইনের নাই। মানুষ খারাপ ভাবছে, সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে কি? মানুষ খারাপ করছে যেটা দেখতে পাবে, আইনের চোখে দেখতে পাবে, সেটাই মানুষ আইন নিয়ন্ত্রণ করতে পারে। তাই তাই ভিকু পারেখ বলছে, মানুষের মধ্যে যে মানসিক বিষয়, সেই কালচার গড়ে তোলা যে মন, সেইটাকে সেটাকে গড়তে পারে একমাত্র আলাপ আলোচনার মধ্যে দিয়ে গড়বে। মানুষ দেখো না, মানুষ যখন মেলামেশা করে তখন কিন্তু তার মনের অনেক পরিবর্তন হয়ে যায়। সমাজ ছাড়া মানুষ বাঁচতে পারবে বলো? মানুষ কি ওই শুধু অরণ্যে বসবাস করতে পারবে, শুধু জলাশয়ের উপরে বসবাস করতে পারবে স্থায়ীভাবে? পারবে না। তাই তাই বলছেন যে সমস্যার সমাধান করতে হবে আলোচনার মধ্য দিয়ে, শুধু আইনগত অধিকার দিয়ে নয়। এখন আলোচনার মাধ্যমে এই যে সমস্যার সমাধান হবে, ভিকু পারেখ বলছেন বিভিন্ন সংস্কৃতির মধ্যে যে বোঝাপড়া হবে, বিভিন্ন সংস্কৃতির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। বিভিন্ন সংস্কৃতির আইনগত দিক থেকে নয়, এই তোমরা শান্তিতে থাকবে আইনে বললো, বাস্তবে রূপায়িত নাও হতে পারে, হতেও পারে না হতে পারে। তাই ভিকু পারেখ বলছেন, কি বলছেন, যে বিভিন্ন সংস্কৃতির মধ্যে বোঝাপড়া করতে হবে। এক নম্বরে বললেন যে আলোচনা করতে হবে, ডায়লগের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির মধ্যে যে সমস্যা তা দূর হবে, আইনগত অধিকার দিয়ে সম্ভব না। আর একটা হলো বোঝাপড়ার মধ্যে দিয়ে, আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। এই আন্ডারস্ট্যান্ডিং কিভাবে হবে? আন্ডারস্ট্যান্ডিং তো আপনি হবে না বলো? বিভিন্ন সংস্কৃতির মানুষ, আজকে মনে রাখবো মাথায়, সংস্কৃতি নিয়ে আলোচনা করছি, সংস্কৃতি নিয়ে আলোচনা করছি। সংঘাত কবে? বোঝাপড়া যদি করা যায়, আলোচনা করা যায়, সংঘাত কমে, বিশ্বাস বাড়ে, আর শেয়ার্ড ভ্যালু তৈরি হয়। সংঘাতটা কিন্তু কমে যাবে আলোচনা করলে। আর অংশীদারি মূল্যবোধ তৈরি হয়। এক সংস্কৃতির মানুষ আর এক সংস্কৃতির মানুষকে সাহায্য করে, তাদের সংস্কৃতির অংশ হিসাবে ভাবে যে না, সংস্কৃতিটা ভালো। এই অংশীদার মূল্যবোধ তৈরি হয়, আর সংঘাতটা কমে, আর বিভিন্ন সংস্কৃতির মধ্যে অপর সংস্কৃতির প্রতি বিশ্বাস গড়ে ওঠে, এর মধ্যে দিয়ে আন্ডারস্ট্যান্ডিং গড়ে ওঠে। 3 নাম্বার। তাহলে ভিকু পারেখ প্রথমে মিউচুয়াল রিকগনিশন আমি আলোচনা করেছি, 2 নাম্বার হচ্ছে ইন্টার কালচারাল ডায়লগ, এটা নিয়ে আলোচনা করেছি, 3 নাম্বার আলোচনা করব কালচারাল প্লুরালিজম। প্লুরাল মানে জানো তোমরা, বহুত্ব
বাদ, বহু কেন্দ্রিক। তাইলে সাংস্কৃতিক বহুত্ববাদ, সাংস্কৃতিক বহুত্ববাদ 3 নম্বরে ভিগু ভাইরাগ 3 নম্বরে বলছেন সাংস্কৃতিক। এখানে তিনি 1 নম্বরে বলছেন সাংস্কৃতিক বহুত্ববাদী বলছেন সমাজ একটি নৈতিক সম্প্রদায়। এখানে সব সংস্কৃতির অবদান আছে। সমাজ একটি নৈতিক সম্প্রদায়, মরাল কমিউনিটি। এখানে সব সংস্কৃতির অবদান আছে, সব সংস্কৃতির অবদান আছে। এখানে সব সংস্কৃতির অবদান আছে, সব সংস্কৃতির অবদান আছে। দেখো 2, ভিখু প্যারেক বলছেন রাষ্ট্র কোন সংস্কৃতিকে প্রমোট করবে না। কিন্তু বাস্তবে আমরা কি দেখি, যে সংস্কৃতির মানুষ বেশি রাষ্ট্র ক্ষমতায় থাকে তারাই কিন্তু তাদের নিজস্ব সংস্কৃতিকে প্রমোট করে এবং সেটা সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেয়। পুঁজিবাদী রাষ্ট্র কাঠামোতে শ্রেণী ও শোষণ ভিত্তিক রাষ্ট্রে শাসকের ভাবধারা, ধনীদের ভাবধারা গরিবের উপর চাপিয়ে দেয়, আর গরিব সেটা আনন্দ উল্লাসে গ্রহণ করে, বুঝতে পারে না এই ভাবধারার মধ্য দিয়ে ধনিক শ্রেণী তাদের শোষণ করছে, এটা কিন্তু বুঝতে পারে না। তাই এখানে ভিখু প্যারেক বলছেন প্রত্যেকটা কমিউনিটির নৈতিক মরালিটি আছে, তাই সব সংস্কৃতিরই অবদান আছে, এটা মানতে হবে। আর 2 নম্বর হচ্ছে রাষ্ট্র কাউকে মানে এখানে রাষ্ট্র কোন সংস্কৃতিকে প্রমোট করবে না, রাষ্ট্র কোন সংস্কৃতিকে হাইলাইট করবে না, রাষ্ট্র সংস্কৃতির ক্ষেত্রে নিরপেক্ষ থাকবে, কোন সংস্কৃতিকে উৎসাহ দেবে না, রাষ্ট্র কোন সংস্কৃতিকে সাহায্য করবে না বা বিরোধিতা করবে না। কাউকে রাষ্ট্র কোন সংস্কৃতি রাষ্ট্র দমনও করবে না, কোন সংস্কৃতিকে সহযোগিতাও করবে না, নিরপেক্ষ ভূমিকা রাষ্ট্র গ্রহণ করবে। প্রত্যেকটা কমিউনিটি স্বাধীন নৈতিক মরালিটি আছে, তাই এক সংস্কৃতির মানুষ অপর সংস্কৃতিকে মর্যাদা দিবে। এখানে স্টেট কোন সংস্কৃতিকে হাইলাইট করবে না। যেখানে স্টেটের অ্যাক্টিভিটিকে কিমলিকা গুরুত্ব দিয়েছেন, কিন্তু এখানে সংস্কৃতি গড়ার ক্ষেত্রে স্টেটের অ্যাক্টিভিটির কথা বলছেন, একদম স্টেট নিরপেক্ষ থাকবে। ওকে, 4 নাম্বার হচ্ছে ভিখু প্যারেক রাষ্ট্রকে কি কি করতে হবে সে কথা তিনি বলেছেন। রাষ্ট্রকে কি কি করতে হবে, রাষ্ট্রের কাজ কি সংস্কৃতি গড়ার ক্ষেত্রে। রাষ্ট্র সব সংস্কৃতিকে সমান চোখে দেখবে। ওই যে উদারনীতিবাদে কি বলা আছে যে আইন সবাইকে সমান চোখে দেখবে, এখানে রাষ্ট্রের যে আইন সব সংস্কৃতিকে সমান চোখে দেখবে, সব সংস্কৃতিকে রাষ্ট্র সমান মর্যাদা দিবে। এ কথা ভিখু প্যারেক রাষ্ট্রের দায়িত্ব কি কি সে বিষয় বলতে গিয়ে এই কথাটার উপরে গুরুত্ব দিয়েছেন যে রাষ্ট্র সব সংস্কৃতিকে সমান মর্যাদা দিবে, সম্মান দিবে ইত্যাদি। 2, রাষ্ট্র সব মানুষের মধ্যে যে বৈষম্য আছে, মানুষের মধ্যে যে বৈষম্য আছে, মানুষের মধ্যে হিংসা আছে, মানুষ মানুষকে হিংসা করে, যাদের উপরে হিংসা করা হচ্ছে তাদেরকে রাষ্ট্র রক্ষা করবে। 3, একটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন সংস্কৃতির মানুষ আছে, বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ধর্মের বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন সংস্কৃতি, সব সংস্কৃতির মধ্যে যাতে মেলবন্ধন হয়, বিভিন্ন সংস্কৃতির মধ্যে সমন্বয় সাধিত হয়, প্রত্যেকটা সংস্কৃতির নিজস্বতা বজায় রেখে একাধিক সংস্কৃতির মধ্যে যাতে বিরোধ না বাঁধে, তার জন্য রাষ্ট্র একটা
সংলাপের ডায়লগ তৈরি করবে, ডায়লগের পরিবেশ তৈরি করবে। সংলাপ মানে ডায়লগ, ডায়লগ মানে সংলাপ, ইংরেজি ডায়লগ। এই ডায়লগের পরিবেশ স্টেটকে করতে হবে। ওকে, রাষ্ট্রের 4 নম্বর দায়িত্ব হচ্ছে স্কুল, মিডিয়া, রাজনীতিতে স্কুলের যে পাঠ্যক্রম, রাজনীতির মধ্যে যে পলিটিক্যাল কালচার, সেখানে কিন্তু বহু সংস্কৃতির মধ্যে যাতে সমন্বয় হয়, একটা সংস্কৃতিকে হাইলাইট করলে হবে। ইতিহাস পড়ানো হয়, দর্শন পড়ানো হয়, অর্থনীতি পড়ানো হয়, সেখানে সব সংস্কৃতির বিষয়বস্তু যাতে থাকে। রাষ্ট্র চেষ্টা করবে যতটা পারা যায় ইকুয়ালি সব সংস্কৃতির বিষয়গুলো যেন পাঠ্যক্রমে থাকে স্কুলে। তাই তাই এগুলোকে রাষ্ট্র দায়িত্ব দিতে হবে। মিডিয়াকে যাতে বহু সংস্কৃতি তুলে ধরে, আর বিভিন্ন সংস্কৃতির যে মূল্যবোধ আলাদা আলাদা, সেই মূল্যবোধ গুলো যেন স্থান পায়, এটা রাষ্ট্র দেখবে। এবার আমরা কিমলিকার সমালোচনা করব, আর সমালোচনা করব ভিখু প্যারেকের। আলোচনা প্রায় শেষের দিক, ধৈর্য ধরে শুনবে। সমালোচনা, কিমলিকা কিছুটা পশ্চিমী উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গি। দেখো, আমরা আগের আলোচনাতেই বলেছি, আজকের আলোচনাতে বলেছি যে কিমলিকা উদারনীতিবাদী দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছেন। সেখানে জন স্টুয়ার্ট মিল, বেনথাম, আরো ব্যক্তি আছেন উদারনীতিবাদী তাত্ত্বিক। উদারনীতিবাদের জনক লেস্কি, সরি, উদারনীতিবাদের জনক হচ্ছে লক। খুব আমি খুব দুঃখিত, জনক লক। সেইটাকে গুরুত্ব দিয়েছেন, মানে কিমলিকা তার বহু সংস্কৃতিবাদী তত্ত্ব উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গির উপরে নির্ভরশীল। এটা তার সমালোচনা। 2, সাংস্কৃতিক সংঘাত এবং নৈতিক প্রশ্নে কিমলিকা অতিরিক্ত আইন কেন্দ্রিক সমস্যা সমাধানের উপরে গুরুত্ব দিয়েছেন। সেখানে ভিখু প্যারেক কিন্তু আইনকে গুরুত্ব দেননি, সংস্কৃতিকে বেশি গুরুত্ব দিয়েছেন। এটা বহু সংস্কৃতিবাদের বিকাশের ক্ষেত্রে একটা অসুবিধা, কিমলিকা সেটাকে তুলে ধরেননি। সাংস্কৃতিক সংঘাত সৃষ্টি হবে, আইন কেন্দ্রিক সমাধান সম্ভব নয়। 3, কিমলিকা সমাজের নৈতিকতা, আন্তঃসম্পর্ক, অর্থাৎ বিভিন্ন সংস্কৃতির মধ্যে যে সম্পর্ক, বিভিন্ন সংস্কৃতির মরালিটি আছে, বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে যে ডায়লগ, সেগুলিকে কিমলিকা গুরুত্ব দেননি। অন্যদিকে ভিখু প্যারেকের সমালোচনা হচ্ছে যে ভিখু প্যারেক অত্যধিক মরালিটিকে গুরুত্ব দিয়েছেন। আধুনিক রাষ্ট্রবিজ্ঞান চিন্তায় মরালিটির গুরুত্ব আছে, কিন্তু মরালিটি শেষ পর্যন্ত টিকে না আইনের কাছে। আইন দিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়, মরালিটি দিয়ে নয়। আর মরালিটি এটা কৃত্রিম ভাবে গড়া যায় না, মরালিটির তৈরির পরিবেশ রাষ্ট্র করতে পারে। কিমলিকা যে মরালিটির কথা বলেছেন, সেটা কিন্তু অত্যধিক মরালিটির উপরে গুরুত্ব দিয়ে তিনি ভুল করেছেন। মরালিটির যে প্রয়োগ করা সেটা কঠিন। 2, কিমলিকার আরেকটা সমালোচনা হলো কিভাবে পারস্পরিক স্বীকৃতি, কিভাবে বিভিন্ন কমিউনিটির বিভিন্ন সংস্কৃতির মধ্যে যে ডায়লগের পরিবেশ তৈরি হবে, সেখানে চূড়ান্ত ভাবে তিনি পথ দেখাননি।
আর কিছু সমালোচক বলেছেন যে সংলাপ সবসময় হয় না, অর্থাৎ ডায়লগ, মানুষ সবসময় কথা বলতে পারে না, সে কথা কিন্তু ভিগু প্যারেক বলেননি। বা ডায়লগ বলার যে পরিবেশ, সেটাও থাকে না অনেক সময়। সেই পরিবেশ তৈরি করতে হবে কিভাবে ডায়লগ কথোপকথনের জন্য, সেটা ভিগু প্যারেক বলেন। তাহলে দুজনের সমালোচনা আমাদের আলোচনা হয়ে গেল। এবার সামগ্রিকভাবে আমরা সাম আপ করে এটাকে তুলে ধরব। কিমলিকা আর ভিগু প্যারেকের মধ্যে পার্থক্য কি কি ক্ষেত্রে। কিমলিকা উদার সংস্কৃতিবাদকে গুরুত্ব দিয়েছেন, অন্যদিকে ভিগু প্যারেক নৈতিকতাকে গুরুত্ব দিয়েছেন। আর বিভিন্ন সংস্কৃতির মধ্যে সমন্বয় সাধনের কথা বলেছেন, এটাই তার বহু সংস্কৃতিবাদ। আবার বলছি, কিমলিকা উদার বহু সংস্কৃতিবাদকে গুরুত্ব দিয়েছেন, অন্যদিকে ভিগু প্যারেক নৈতিক সমন্বয়মূলক বহু সংস্কৃতিবাদকে গুরুত্ব দিয়েছেন। 2, কিমলিকা তুলে ধরেছেন সংখ্যালঘুর বিশেষ অধিকার, অন্যদিকে প্যারেক সাংস্কৃতিক সংলাপকে ও স্বীকৃতিকে গুরুত্ব দিয়েছেন। 3, কিমলিকা সংস্কৃতি ব্যাখ্যার ক্ষেত্রে ব্যক্তির স্বশাসনকে গুরুত্ব দিয়েছেন, অন্যদিকে ভিগু প্যারেক সংস্কৃতিকে সামাজিক নৈতিক দিক থেকে আলোচনা করেছেন। এবং নৈতিকতা হলো বহু সংস্কৃতিবাদের সম্পদ। 4, কিমলিকার মতে রাষ্ট্রের ভূমিকা গোষ্ঠীকে রক্ষা করা, অন্যদিকে প্যারেকের মতে মানুষের মধ্যে ন্যায়সঙ্গত ও শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক তৈরি করা, বিভিন্ন সংস্কৃতিকে রক্ষা করা, ডায়লগের পরিবেশ তৈরি করা রাষ্ট্রের কাজ। 5, কিমলিকা বলেছেন যে রাষ্ট্রের দায়িত্ব আইন শৃঙ্খলা বজায় রাখা, আইন শৃঙ্খলা বজায় রাখলে বহু সংস্কৃতিবাদ গড়ে উঠবে। অন্যদিকে ভিগু প্যারেক বলেছেন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে কোন সংস্কৃতিকে প্রমোট করা নয়, বিভিন্ন সংস্কৃতির মধ্যে সমন্বয় সাধন করা। তাহলে আমরা একথা বলবো যে উপসংহারে বা সিদ্ধান্তে আসব, কিমলিকা সাংস্কৃতিক অধিকারের মাধ্যমে বহু সংস্কৃতিবাদকে গড়ে তোলার কথা বলেছেন। এবং কিমলিকার বহু সংস্কৃতিবাদ উদারনীতিবাদী তত্ত্বের উপর নির্ভরশীল, অন্যদিকে ভিগু প্যারেক বহু সংস্কৃতিবাদকে আইনগত দিক থেকে বিচার না করে বিচার করেছেন নৈতিকতা, পারস্পরিক স্বীকৃতি আর সংলাপের মাধ্যমে। যাই হোক, আমরা এই সিদ্ধান্তে আসবো যে কিমলিকা লিবারাল মাল্টিকালচারালিজমকে গুরুত্ব দিয়েছেন, ব্যক্তির স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছেন, গোষ্ঠীর অধিকারকে গুরুত্ব দিয়েছেন, বিশেষ সাংস্কৃতিক অধিকারকে গুরুত্ব দিয়েছেন, সংখ্যালঘুদের সংস্কৃতিকে গুরুত্ব দিয়েছেন। অন্যদিকে ভিগু প্যারেক ন্যায়ভিত্তিক সংস্কৃতি, পারস্পরিক স্বীকৃতির সংস্কৃতি, নৈতিকতার সংস্কৃতি এবং ডায়লগ বা সংলাপের সংস্কৃতিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। এই বলে আজকের আলোচনা শেষ করলাম।